গ্যাংস্টার যার কথা শুনলে দেশের প্রধানমন্ত্রীও কাঁপতে শুরু করে। এমনকি পৃথিবীর ইন্টারন্যাশনাল সব মাফিয়া তাকে খতম করতে এসে তারই স্নাইপারের শিকারে পরিণত হতে থাকে। এক গ্যাংস্টার তার স্ত্রীর প্রতিশোধ নিতে কি পরিমাণ ভায়োলেন্স হতে পারে তার কাহিনী রয়েছে আজকের মুভিতে। বলছিলাম তোমাদের সকলের বহুল রিকোয়েস্টেড মুভি ঈগলের কথা। যারা সাউথ ইন্ডিয়ান অ্যাকশন মুভি দেখতে ভালোবাসো তারা অবশ্যই জানো রাবি তেজা নামের এই নায়কের মুভিগুলো কেমন সব অস্থির হয়ে থাকে, তবে উপহার দেওয়া। সেই সাথে আরো একটি কথা হলো যে এই মুভিটির পুরো কাহিনী বোঝার জন্য তোমাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কারণ মুভির মারাত্মক সব টুইস্ট গুলো কিছুক্ষণ পর পর রিভিল হতে থাকবে। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে শুরু করি আজকের ঈগল মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুটা হয় তেলেগু অঞ্চলের তালকোনা নামক একটি গ্রামের মধ্য দিয়ে। এখানে দেখা যায় নায়না নামের একজন জুনিয়র জার্নালিস্ট ওই গ্রামে বেড়াতে যাওয়ার পরে সেখানে বেশ সুন্দর সুন্দর কটন দিয়ে কাপড় তৈরি করতে দেখতে পায়। তখন নায়না ভাবতে থাকে যে এই নিউজটা তার পত্রিকায় ছাপাবে। সে ওই গ্রাম থেকে এই কটন সম্পর্কে সামান্য কিছু তথ্য নিয়ে তারপর তাদের পত্রিকার হেডলাইন করে দেয়। কিন্তু তার মাত্র এই একটা হেডলাইনই পুরো ভারতের রাজনীতির প্লট পাল্টে দিতে থাকে। নায়নার এই নিউজের হেডলাইন দেখার পরে তার অফিসে এসে পড়তে থাকে ওসি, ডিসি, এমপি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্বয়ং প্রধানমন্ত্রী অফিস থেকে কল আসতে থাকে আর তাদেরকে বলা হয় তারা যেন এই আর্টিকেল তাদের ওয়েবসাইট থেকে নামিয়ে ফেলে। পরের দিন যখন নায়না তার অফিসে আসে তার বস তাকে রুমে ডেকে নানান ভাবে বকাঝকা করতে থাকে আর তার বস তাকে জানিয়ে দেয় এই আর্টিকেল লেখার জন্য তাদের পত্রিকা অফিস এখন বন্ধ হতে চলেছে। সেই সাথে তাদের অফিসে শত শত পুলিশ এসে পুরো অফিসের মধ্যে তল্লাশি শুরু করতে থাকে আর অবশেষে ওই পত্রিকা অফিসটি সিলগালা করে বন্ধ করে দেওয়ার লিগ্যাল নোটিশ দিয়ে দেয়। এই সকল কাহিনী দেখে নায়না একেবারেই ভ্যাবাচাকা খেয়ে যায়। সে আসলে বুঝতেই পারছিল না যে তার সামান্য একটা কন্টেন্ট আর্টিকেল লেখার কারণে এত কিছু ঘটে যেতে পারে। কিন্তু তাকেও ছাড় দেওয়া হয় না। তাকে আলাদা একটি রুমে নিয়ে যেয়ে কঠিন ভাবে জেরা করতে শুরু করে কয়েকজন পুলিশ। সেই পুলিশগুলো তাকে জিজ্ঞেস করতে থাকে যে এই কটনের নিউজ সে কোথায় পেয়েছে। যাই হোক, নায়নার অফিস বন্ধ হয়ে যাওয়ার কারণে সে তার চাকরিটিও হারিয়ে ফেলে। এখন তোমরা হয়তো ভাবছো যে সামান্য একটা কটনের কারণে এত কিছু কিভাবে ঘটতে পারে। আসলে এই কটনের বিষয়টা ছিল ভারতের সবথেকে টপ সিক্রেট একটি বিষয়। আর এই কটনের পিছনে যেই গ্যাংস্টারের গল্প রয়েছে সেটা শোনার সাথে সাথে এমপি থেকে মন্ত্রী স্বয়ং প্রধানমন্ত্রীর গলার পানিও শুকিয়ে যায়। তবে এই গ্যাংস্টারের কাহিনী আমরা এই নায়না নামের মেয়ের মাধ্যমেই জানতে পারবো। সামান্য একটা আর্টিকেল লেখার কারণে যখন নায়নার পুরো অফিস সিলগালা হয়ে যায়, এবার সে সিদ্ধান্ত নেয় যে সে একা একাই ওই গ্রামে আবারও যাবে আর এই কটনের পিছনের আসল রহস্য খুঁজে বের করবে। ফলে সে একদিন প্রিপারেশন নিয়ে আবারও ওই তেলেঙ্গানা অঞ্চলে যায়। সেখানে খুঁজতে খুঁজতে সে জানতে পারে যে এখানে কয়েক বছর আগে একটি কটনের ফ্যাক্টরি ছিল। সে ওই কটনের ফ্যাক্টরির খোঁজ নিয়ে এবার ওই জায়গায় যায়। তবে এখানে দেখা যায় কটনের ফ্যাক্টরি তো দূরের কথা, এখানে কোনো গাছপালাও নাই। পুরো ফ্যাক্টরি একদম ধুলিসাৎ হয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। সে ওই জায়গাতে দেখতে পায় যে একজন বৃদ্ধ লোক একটি মূর্তিতে ফুল দিয়ে পুজো করছে। তখন সে ওই লোককে জিজ্ঞেস করতে থাকে যে এই মূর্তিতে থাকা লোকটির আসল পরিচয় কি। ওই বৃদ্ধ লোকটি তাকে বলতে থাকে যে এই লোকটি হলো তাদের এই পুরো অঞ্চলের দেবতা। এখানেও সে কোনো তথ্য না পেয়ে এবার সরাসরি চলে আসে ওই তেলেঙ্গানা নামক গ্রামের লোকাল একটি পুলিশ স্টেশনে। সেখানে পুলিশকে যে জিজ্ঞেস করতে থাকে যে এই কটনের ফ্যাক্টরির আসল হিস্ট্রি কি। এই কথা শোনার সাথে সাথে ওই পুলিশ অফিসার বলতে থাকে যে তোমার ভাগ্য ভালো যে তুমি এখনো বেঁচে রয়েছো। যদি তোমার জান বাঁচাতে যাও তবে এই গ্রাম থেকে তুমি চলে যাও। কিন্তু নায়না বুঝতে পারে যে এই কটনের ফ্যাক্টরির পিছনে অবশ্যই তাদের ভারতের সব থেকে বিগ কোনো ইস্যু জড়িত রয়েছে। তাই সে ওই জায়গা থেকে চলে আসে ওই এলাকার লোকাল এমপির বাসায়। কিন্তু তারা যখন জানতে পারে যে এই নায়না নামের মেয়েটি এসেছে কটনের ফ্যাক্টরির ব্যাপারে কথা বলার জন্য, এই কথা শোনার সাথে সাথে সেখানে থাকা সকলের হাত পা কাঁপা শুরু করে দেয়। আর ওই এমপি তাকে জানিয়ে দেয় যদি সে জানে বাঁচতে চায় তবে সে যেন দ্রুত তার বাসা থেকে বেরিয়ে যায়। তবে নায়না বাইরে এসে এবার ওই এমপির পিএস কে নানাভাবে ব্ল্যাকমেল করার পরে সেই এমপির পিএস এর মুখে এই কাহিনীর কিছু অংশ শুনতে শুরু করে। এমপির পিএ তাকে বলতে থাকে আজ থেকে কয়েক বছর আগে তাদের এই তেলেঙ্গানা গ্রামের একটি বিশাল জায়গা জুড়ে একটি প্রাসাদ ছিল আর ওই প্রাসাদের মালিকের নাম ছিল শাহদেব ভার্মা। আর সেই প্রাসাদের মধ্যেই ছিল বিশ্ববিখ্যাত কটনের ফ্যাক্টরি, যেখানে এই গ্রামের দিনমজুর মানুষরা কাজ করে তাদের সংসার চালাতো।
তবে শাহদেব বার্মা তার জীবনের থেকেও বেশি ভালোবাসতো তার এই প্রাসাদকে, আর তার অনুমতি ছাড়া যদি কেউ তার প্রাসাদের মধ্যে ঢোকার চেষ্টা করত তবে সে তার জীবনই কেড়ে নিত। ঠিক এমনই একদিন তাদের এলাকার নির্বাচনী প্রচারণায় যখন তাদের এমপি শামশের রেড্ডি ওই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল তখন একটি লিফলেট ছুঁড়ে মারে শাহদেবের প্রাসাদের মধ্যে। ঠিক ওই সময়ে বাড়ির মধ্যে থেকে একটি তীর এসে লাগে ওই লিফলেটের মধ্যে, আর যে ওই লিফলেটটি তার বাড়ির মধ্যে ছুঁড়ে মেরেছিল এবার ওই তীর এসে ঢুকে যায় তার পায়ের মধ্যে। এরপর ওই বাড়ি থেকে বেরিয়ে আসে শাহদেব। বাইরে এসে সে বলতে থাকে তার বিনা অনুমতিতে যদি প্রাসাদের এরিয়ার মধ্যে স্বয়ং প্রধানমন্ত্রীও ঢুকে যায় তবে সেও তাকে মেরে ফেলতে দুইবার ভাববে না। যাই হোক, এই ঘটনার বেশ কিছুদিন পরে একজন বিদেশি ক্লায়েন্ট আসে ওই এলাকার এমপি শামশের রেড্ডির বাসায়, আর সেই বিদেশি ক্লায়েন্ট বলতে থাকে যে তোমাদের এই তালকোনা গ্রামের বিশাল ওই প্রাসাদের নিচে বিশেষ কিছু মূল্যবান গুপ্তধন রয়েছে, আর ওই গুপ্তধনের বর্তমান বাজার মূল্য কয়েক বিলিয়ন ডলার। যেহেতু ওই প্রাসাদটি তোমার এলাকার মধ্যে পড়ে তাই তোমার কাজ হলো সেই প্রাসাদটি দখল করে আমার হাতে তুলে দেওয়া, তার বিনিময়ে তোমাকে আমি 300 মিলিয়ন ডলার দেব। এই কাহিনী বলার সময় এমপি শামশের রেড্ডি তার পিএস কে ডেকে বসে। ফলে এইটুকু কাহিনী বলার পরে ওই পিএস নয়নাকে সেখানে রেখে বাড়ির মধ্যে ঢুকে যায়। সেখান থেকে নয়না যখন ফিরে আসিল তাকে বাসের মধ্যে থেকে ধরে নিয়ে যায় ইন্ডিয়ার রয়ের একজন অফিসার। তুমি একটা সামান্য জার্নালিস্ট হয়ে কেন এই ভয়ঙ্কর অতীত খুঁজে বের করার চেষ্টা করছো? তখন নয়না তার সাথে ঘটা সকল ঘটনাই তাকে বলে। এবার ইন্ডিয়ার ওই রয়ের অফিসার তাকে তার জীবনের একটি ভয়ঙ্কর ঘটনা বলতে শুরু করে। রয়ের ওই অফিসার প্রমোদ তাকে বলতে শুরু করে যে আজ থেকে কয়েক বছর আগে তাদের রয়ের একটি গ্রুপ মিলে সেই প্রাসাদের মালিক শাহদেবের পেছনে লেগেছিল, কারণ তাদের কাছে ইনফরমেশন ছিল যে ভারতের যত অস্ত্র আমদানি হতো সেই অস্ত্রগুলো শাহদেব নামক একটি লোক তাদের লোকজন দিয়ে হাইজ্যাক করে নিত। এভাবে সে এত পরিমাণ অস্ত্র এই বাংলো বাড়িতে মজুত করেছিল যেটা দিয়ে পুরো ভারতকে গৃহযুদ্ধ তৈরি করা যাবে। তবে এই অস্ত্র সে কোন জায়গা থেকে আমদানি করত তার কাহিনী জানার জন্য তার উপরে রয়ের এজেন্টরা উঠে পড়ে লেগেছিল। আর সেই মিশন যখন প্রমোদকে দেওয়া হয়েছিল, এবার প্রমোদ শাহদেবের আসল কাহিনী জানার জন্য ইউরোপে চলে আসে। ইউরোপে যাওয়ার পরে তাদের ইনফরমেশন মোতাবেক তারা একজনের সাথে দেখা করে। সেই লোকটা ছিল ইউরোপের সব থেকে বড় স্মাগলার। এখানে প্রমোদ নায়নাকে বলতে থাকে যে আমি যখন শাহদেবের কথা ওই স্মাগলারকে জিজ্ঞেস করি, শাহদেবের নাম শোনার সাথে সাথেই সেই স্মাগলার কাঁপতে শুরু করে দেয়। সেই সাথে ওই জায়গা থেকেই দেখতে থাকে যে তার আশেপাশের বিল্ডিং এ শাহদেব চলে এসেছে কিনা। সেই স্মাগলার এত ভয় পেয়ে যায় যে তার সকল বডিগার্ড সহ আগে ওই জায়গা থেকে তার একটি গুপ্ত আস্তানায় চলে আসে। তারপর ওই স্মাগলার আমাকে বলতে থাকে তোমরা যেই লোককে খোঁজ করতে এসেছো এই লোক ইউরোপের সব থেকে ভয়ঙ্কর আতঙ্ক। যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানে তার স্নাইপারের বুলেট ঠিকই পৌঁছে যায়। আর তোমরা যেই শাহদেবকে খুঁজছো এই শাহদেবের আসল নাম হচ্ছে ঈগল। তোমাদের কোনো ধারণা নাই এই ঈগল নামের গ্যাংস্টার কতটা ভয়ঙ্কর। এই সকল কথা বলার পরে ওই স্মাগলার রয়ের এজেন্ট প্রমোদকে তার জীবনের ভয়ঙ্কর একটি ঘটনা বলতে থাকে। সে বলতে থাকে এক রাশিয়ান গ্যাংস্টার এসেছিল ঈগলের সাথে পাঙ্গা নিতে, কিন্তু রাশিয়ান গ্যাংস্টার যখন বুঝতে পারে যে ঈগল তাকে যে কোনো সময় মেরে ফেলার ক্ষমতা রাখে, এবার সে তার বাড়ি থেকে বের হয় বন্ধ করে দেয়। সেই সাথে তার পুরো বাড়ির গ্লাস বুলেট প্রুফ গ্লাস দিয়ে ঢেকে দেয়। কিন্তু সেই রাশিয়ান গ্যাংস্টার তার হাত থেকে বাঁচতে পারেনি। একদিন তার বাড়ির এক্সজস্ট ফ্যানের মধ্যে দিয়ে ঈগল তার স্নাইপার বুলেট ঢুকিয়ে দেয় আর তার মাথার খুলি উড়িয়ে দিয়ে ওই রাশিয়ান গ্যাংস্টারের চ্যাপ্টার ক্লোজ করে দেয়। এটা তো গেল রাশিয়ান মাফিয়ার কথা। একদিন এক আমেরিকান গ্যাংস্টার আসে ঈগল নামের এই লোককে মেরে ফেলার জন্য, কারণ ঈগল এত পরিমাণ অস্ত্র পুরো পৃথিবী থেকে ছিনতাই করে নিয়েছিল যার কারণে বড় বড় গ্যাংস্টারদের ব্যবসার বেশ ক্ষতি হয়েছিল। ফলে আমেরিকান গ্যাংস্টার তার স্পেশাল ফোর্সের একটি টিম নিয়ে আসে ঈগলকে মারার জন্য, আর ঈগলের ঠিকানায় তার সকল ট্রেন্ড অফিসারদেরকে পাঠিয়ে দেয় তাকে হত্যা করার জন্য। স্পেশাল ফোর্সের টিম সেখানে যেয়ে তাদের বাইনোকুলার দিয়ে দেখতে পায় যে সেখানে একটি ছোট্ট কুঁড়ে ঘর রয়েছে। তারা ভাবতে থাকে যে ঈগল হয়তো সেই ঘরের মধ্যেই রয়েছে। ফলে তাদের হাতে থাকা আরপিজি দিয়ে তারা ওই ঘরটিকে একদম মাটির সাথে মিশিয়ে দেয় আর চিল করে ওই জায়গা থেকে ফিরে আসতে থাকে। কিন্তু ঈগল ছিল সেই জায়গা থেকে পাহাড়ের মধ্যে একটি বাংকারের মধ্যে, আর সেই জায়গা থেকে সে তার স্নাইপার দিয়ে এক একজনের খুলি টার্গেট করতে থাকে আর এক একটা শটে সকলের মাথা উড়িয়ে দিতে থাকে। আর এদিকে স্পেশাল ফোর্সের আর্মিরা বুঝতেই পারছিল না যে স্নাইপার শটগুলো তাদের উপরে কোন দিক থেকে আসছে।
এখানে ইগল যে কয়টা হেডশট দিয়েছে তা তুমি গুণে শেষ করতে পারবে না। এভাবে এক একজনকে ধরে ধরে স্নাইপার টার্গেট করতে থাকে আর হেডশট দিয়ে তাদের মাথার খুলি উড়িয়ে দিতে থাকে। সবাইকে ডাউন করার পরে এবার সে তার আস্তানা থেকে বাইরে বেরিয়ে আসে। তবে সেই সময়ে একজন স্পেশাল ফোর্সের আর্মি তখনও বেঁচে ছিল, কিন্তু আজ পর্যন্ত যারা ইগলকে দেখে ফেলেছে তারা আর কেউ বাঁচতে পারেনি। ফলে ইগল এসে ওই লোককে তার স্নাইপার শট দিয়ে পানির মধ্যে ফেলে দেয়। এদিকে যখন আমেরিকান গ্যাংস্টার তার পাঠানো স্পেশাল ফোর্সের সাথে যোগাযোগ করতে পারছিল না, ঠিক ওই সময়ে কোথায় থেকে একটি আরপিজি এসে লাগে তার পেছনে থাকা পেট্রোল পাম্পের মধ্যে, আর এক ব্লাস্টে আমেরিকান গ্যাংস্টার মিশে যায় ওই পেট্রোল পাম্পের ভয়ানক ব্লাস্টে। আর পেট্রোল পাম্পে আরপিজি শট লাগার কারণে সেখানে ভয়ঙ্কর এক ব্লাস্ট হয়ে সেই আমেরিকান গ্যাংস্টারও মাটির সাথে মিশে যায়। আর এভাবেই একের পর এক যারা ইগলকে মারতে এসেছে, ইগল তার স্নাইপার দিয়ে সেই মাফিয়াদেরকে একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আমি তোমাদেরকে কথা দিয়ে বলছি, শুধু এটুকুই না, এর কিছুক্ষণ পরে তোমরা ইগল নামের গ্যাংস্টারের এমন তাণ্ডব দেখতে চলেছো যেটা দেখার পরে তোমাদের চোখের ঘুম চলে যাবে। ইগলের হিস্টোরি জানার পরে প্রমোদ ইউরোপ থেকে আবারও ভারতে চলে আসে আর তাদের রয়্যাল অফিসারদের সাথে প্ল্যান করতে থাকে। একদিন প্রমোদ জানতে পারে যে ইগল বিভিন্ন দেশের গ্যাংস্টারের কাছ থেকে যে অস্ত্রগুলো হাইজ্যাক করে নিত, ওই অস্ত্রের ট্রাকগুলো একটি বিশেষ জায়গায় যে থেমে যেত। তারা সেই জায়গার লোকেশন ট্র্যাক করার জন্য ইচ্ছা করেই একটি অস্ত্র বোঝাই ট্রাকের সাথে জিপিএস ট্র্যাকার বসিয়ে দেয়। তার নিয়ম অনুযায়ী ইগল যখন আবারও অস্ত্র বোঝাই ট্রাক কিডন্যাপ করে নেয়, এবার রয়্যাল এজেন্টরা সেই জিপিএস ট্র্যাকার ফলো করতে করতে তেলেগুর এই তেলেগানা নামক গ্রামের এই প্রাসাদে এসে পৌঁছে যায়। তবে এরপরে কি ঘটেছিল এই কাহিনী না বলেই সেই রয়্যাল এজেন্ট প্রমোদ নায়নাকে তার অফিস থেকে বেরিয়ে যেতে বলে। সে বলতে থাকে যে এই ঘটনার বাকি অংশ সে পরে তাকে বলবে। নায়না ইগলের দুই রকম রূপ দেখে কনফিউজ হয়ে যেতে থাকে। সে আবারও চলে আসে ওই এমপি শমশের রেড্ডির পিএস এর কাছে, তাকে ব্ল্যাকমেল করে তার কাছ থেকে বাকি ঘটনাগুলো সে শুনতে যায়। এবার এমপির পিএস তাকে বাকি ঘটনাগুলো বলা শুরু করে। সে বলতে থাকে যে ওই বিদেশি ক্লায়েন্ট যখন তাদের এমপির সাথে ডিল করার পরে চলে গিয়েছিল, ঠিক তার পরের দিনই সেই বিদেশি ক্লায়েন্টের ওপরে চারপাশ থেকে স্নাইপার অ্যাটাক শুরু হয়। তার চারপাশে কড়া সিকিউরিটি থাকার পরও তারা তাকে বাঁচাতে পারছিল না। চোখের পলকে কোথায় থেকে স্নাইপার শট এসে তার আশেপাশে থাকা সকল সিকিউরিটি নাই হয়ে যেতে থাকে। সে যখন যান বাঁচানোর জন্য একটি সেফ রুমে চলে আসে, এবার ওই রুমের মধ্যে তার সামনে এসে হাজির হয় ইগল ওরফে শাহদেব। শাহদেব তাকে বলতে থাকে, তুই যদি আমার সম্পর্কে কিছু না জানিস তবে সেটা তোর জন্য খুবই খারাপ একটি বিষয়। তবে আমি ধরেই নিলাম যে তুই আমার নাম কোনোদিন শুনিসনি, তাই আমি তোকে এবারের জন্য মাফ করে দিলাম। আর তার বিনিময়ে তুই তোর ডিল ক্যান্সেল করে দিবি আর নতুন করে আমার বাড়ির দিকে চোখ তুলেও তাকাবি না। যদি আমার বাড়ির দিকে এবার তুই দ্বিতীয়বার চোখ তুলিস তবে তোর চোখ আমি তুলে ফেলবো। শাহদেবের এমন ভয়ঙ্কর স্নাইপার শটের কারণে ওই বিদেশি ক্লায়েন্ট তাৎক্ষণিক ওই এমপি শমশের রেড্ডির কাছে কল করে আর তার এই প্ল্যান ক্যান্সেল করে দিতে বলে। বিদেশি ক্লায়েন্ট শমশের রেড্ডিকে বলতে থাকে, আমার ওই জমির কোনো দরকার নাই, আমি এই দুনিয়াতে জাস্ট বেঁচে থাকতে চাই। কিন্তু এমপি শমশের রেড্ডি ওই মহামূল্যবান গুপ্তধনের লোভ এবার সামলাতে পারে না। সে চলে যায় তার এলাকার লোকাল এক গুন্ডাদের আস্তানায়। এইটুকু বলার সময় হঠাৎ ওই জায়গায় চলে আসে তালকোনা থানার সেই পুলিশ অফিসার। ওই পুলিশ অফিসার এসে বাকি কাহিনীটুকু নায়নাকে বলতে বারণ করে। তবে কালক্রমে নায়না এখানে জানতে পারে যে এই ঘটনার সাথে আরো একটি চরিত্র জড়িয়ে রয়েছে, আর সেই মেয়েটির নাম হচ্ছে পদ্মা। বাকি ঘটনা শোনার জন্য এবার সে পদ্মা নামের মেয়েটিকে খুঁজে বের করে, যে বর্তমানে একটি স্কুলের টিচার হিসেবে কাজ করে। নায়না পদ্মা নামের মেয়েটিকে খুঁজে বের করে আর তার কাছে যে এই শাহদেব ওরফে ইকল গ্যাংস্টারের আসল কাহিনীর বাকি ঘটনাগুলো শুনতে থাকে। এবার পদ্মা তাকে বাকি ঘটনা বলতে থাকে। সেখানে পদ্মা তাকে জানায় যে সে একটি বিদ্রোহী জনগোষ্ঠীর সাথে কাজ করত, যারা মূলত অন্যায় অবিচার আর বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করত। মানে তাদের এলাকার মধ্যে যদি কোনো গ্যাংস্টার মাথাচাড়া দিয়ে উঠত বা অন্যায় অবিচার চালাতো তবে তারা সেই গ্যাংস্টারকে নির্মূল করে দিত। ঠিক এইভাবেই তাদের লিস্টে নাম চলে আসে তাদের রাজ্যের মহাদেব নামের এক গ্যাংস্টারের। ফলে পদ্মা একজন কাজের মেয়ে হয়ে শাহদেবের বাড়িতে আসে তার কটন ফ্যাক্টরিতে কাজ করার জন্য।
আর শাহদেব ছিল একদিক থেকে খুব উদার মনের অধিকারী, তাই এমন এক অসহায় মেয়েকে দেখে সে পদ্মা নামের সেই মেয়েটিকে তার বাসায় ঢুকতে দেয়। তবে পদ্মা সামনের গেট দিয়ে শাহদেবের বাসার মধ্যে ঢুকলেও তাদের টিমের সাথে আরো একটি সশস্ত্র টিম জড়িত ছিল, যারা ওই অস্ত্র ভর্তি ট্রাকের মধ্যে একটি জিপিএস ট্র্যাকার ভরে দিয়েছিল। আর ওই অস্ত্রগুলো শাহদেব এই প্রাসাদের কোন জায়গায় লুকিয়ে রাখে সেই লোকেশন খুঁজে বের করা। পদ্মা দিনের পর দিন ওই কটন ফ্যাক্টরিতে কাজ করতে থাকে, আর সুযোগ বুঝে বুঝে ওই অস্ত্রে জিপিএস ট্র্যাকার গুলো ফলো করে করে সেই ট্রাকটি খুঁজতে থাকে। তবে অনেক খোঁজার পরেও সে ওই জিপিএস ট্র্যাকারের কাছাকাছি যাওয়ার পরেও সেই ট্রাকগুলোকে সে খুঁজে পাচ্ছিল না। ঠিক এমনই একদিন পদ্মা যখন ওই ট্রাকগুলোকে খুঁজতে বের হয়, হঠাৎই শাহদেবের ম্যানেজার জয় তাকে হাতে নাতে ধরে ফেলে আর পদ্মাকে ধরে একটি চেয়ারের সাথে বেঁধে ফেলে। ঠিক ওই সময়ে তাদের এলাকার এমপি শামশের রেড্ডি তার কিছু গুন্ডা পাঠায় শাহদেবকে মেরে ফেলার জন্য, কিন্তু সেই কাহিনী শাহদেব তার বাড়ির চারপাশে লাগানো সিসি ক্যামেরায় দেখে ফেলে। ফলে শাহদেব তার ম্যানেজার জয়কে বলতে থাকে যে তার বাড়ির মধ্যে কয়জন গুন্ডা ঢুকেছে। জয় সিসি ক্যামেরা দেখে গুনে গুনে তাকে বলে দেয় যে মাত্র 15 জন ঢুকেছে। এই কথা শুনে শাহদেব তাকে বলতে থাকে যে গেট বন্ধ করে দিতে। এবার সে শামশের রেড্ডির পাঠানো গুন্ডাদেরকে এক একটা ধরতে থাকে আর এক একজনকে শুট করে করে মাটিতে শুইয়ে দিতে থাকে। এভাবে যখন সকল গুন্ডাগুলো মারা পড়তে থাকে, এবার তারা কৌশল করে বলতে থাকে লড়াই হয় সমান সমানে, আমরা এসেছি চাকু তলোয়ার নিয়ে আর তুই পিস্তল দিয়ে নিজেকে খুব বাহাদুর দেখাচ্ছিস। এই কথা শোনার পরে শাহদেব তাদেরকে 2 কার্টুন অস্ত্র ধরিয়ে দেয়, যার মধ্যে ছিল মারাত্মক সব শটগান। কিন্তু তারা এই অস্ত্র নেওয়ার পরেও শাহদেবের সাথে পেরে উঠছিল না। এভাবেই সেখানে থাকা 14 জনকে হেডশট দিয়ে সে মাটিতে ফেলে দেয়। বাকি রয়েছে শুধুমাত্র একজন। তবে এখানে শাহদেব তাকে সরাসরি মেলে না ফেলে তার পায়ে শটগান লাগিয়ে ফায়ার করতে থাকে আর তার পা একদম ঝাঁঝরা করে দিতে থাকে। তারপর তাকে একটি ট্রাকের ড্রাইভার সিটে বসিয়ে দেয় আর সেই ট্রাকের মধ্যে মাত্রই হত্যা করা সেই 14 জন মানুষকে তুলে দেয়। আর ওই পাঞ্চাল নামক লোককে বলতে থাকে যে যা, তোকে আজকে ছেড়ে দিলাম, যেন তুই এই মরদেহগুলো এমপির বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারিস। কাহিনীর এতটুকু বলার পরে পদ্মা নায়নাকে বলতে থাকে যে এরপরের বাকি অংশটুকু তুমি রয়ের এজেন্ট প্রমোদের কাছে জানতে পারবে, কারণ এই প্রমোদও শাহদেবের প্রাসাদের মধ্যে ঢুকে ধরা পড়ে গিয়েছিল। আর এরপরে তাদের সাথে কি ঘটেছিল তার সকল কাহিনী একমাত্র প্রমোদই তোমাকে বলতে পারবে, কারণ এরপরে যেই ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটেছিল সেটা শোনার পরে তোমার বুকও কেঁপে উঠবে। সেখানে কোনো উপায় না পেয়ে নায়না আবারও চলে আসে ওই রয়ের এজেন্ট প্রমোদের কাছে আর তাকে বলতে থাকে যে শাহদেবের বাড়ির ভেতরে আসলে কি ঘটেছিল। এবার প্রমোদ তার বলা ঘটনার বাকি অংশটুকু নয়নাকে বলতে থাকে। যখন চারিদিক থেকে শাহদেব নামের এক লোকের রিপোর্ট তাদের অফিসে ভরে যেতে থাকে, সেই সাথে বিদেশি বড় বড় গ্যাংস্টারের লিস্টে শাহদেবের নাম উঠে যেতে থাকে, কারণ এই শাহদেব এত পরিমাণ অস্ত্র তার গোডাউনে হাইজ্যাক করে এনে মজুত করেছিল, যেটা দিয়ে পুরো ইন্ডিয়াকে নামিয়ে ফেলা সম্ভব। ইন্ডিয়ার এজেন্টরা তাদের নিজের দেশের মধ্যে এমন ভয়ঙ্কর মানুষকে আর বাজিয়ে রাখতে চায় না। রয়ের এজেন্টরা তাদের স্পেশাল ফোর্স ও স্পেশাল ব্রাঞ্চের সাথে মিটিং এ বসে আর এখান থেকেই সিদ্ধান্ত হয় যে করে হোক তারা ছলে বলে কৌশলে শাহদেবের বাড়ির মধ্যে পৌঁছাবে আর তারপর একবার তাকে হাতে নাতে অস্ত্র সহ ধরার পরে তাকে এনকাউন্টার করে খালাস করে দিবে আর তার মজুত করা সকল অস্ত্রগুলো রাষ্ট্র ভান্ডারে জমা করে দিবে। আর যদি তারা এই কাজে ব্যর্থ হয় তবে তাদের এক বিশাল স্পেশাল ফোর্সের টিম থাকবে শাহদেবের বাড়ির বাইরে। যদি শাহদেব কোনো ঝামেলা করতে চায় তবে তাকে সহ তার পুরো বাড়ি উড়িয়ে দিবে এই স্পেশাল ফোর্সের টিম। ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই প্ল্যান মোতাবেক প্রমোদ একজন ইলেকট্রিশিয়ান সেজে শাহদেবের বাড়ির ভেতরে ঢুকে যায়, কিন্তু শাহদেব প্রমোদকে দেখে বলতে থাকে যে আমার বাড়িতে ইলেকট্রিশিয়ান লাগবে এটা সত্য, কিন্তু রয়ের এজেন্ট লাগবে এটা তো জানি না। এই কথা বলার সাথে সাথে শাহদেবের ম্যানেজার জয় প্রমোদের দিকে একটি ফাইল ছুড়ে দেয় আর ওই ফাইলটি দেখার পরে এবার প্রমোদ দেখতে পায় যে এতদিন ধরে তারা যে প্ল্যান করেছিল আর যত যত ফোর্সের সাথে মিটিং করেছে তার প্রত্যেকটা ফটো তার কাছে রয়েছে। যখন প্রমোদ বুঝতে পারে যে সে শাহদেবের হাতে ধরা পড়ে গেছে, এবার শাহদেবের বাড়ির পেছনে থাকা স্পেশাল ফোর্সের টিমকে সিগন্যাল পাঠাতে যায়, কিন্তু শাহদেব তাকে বলতে থাকে এই বাড়ির মধ্যে ঢোকার পরে এখানের সকল নিয়ম আমার নিয়মেই চলে, তোর হাতে থাকা ওই ডিভাইস এই বাড়ির এরিয়ায় থাকার মধ্যে কাজ করবে না। এবার শাহদেবের ম্যানেজার জয় প্রমোদকেও ধরে ওই মেয়ে পদ্মার সাথে একই রুমের মধ্যে বেঁধে রাখে আর এই রুমে যাওয়ার পরে প্রথমবারের মতো প্রমোদ দেখতে পায় যে এ পর্যন্ত লুট করা অস্ত্রগুলো শাহদেব আসলে কোথায় লুকিয়ে রাখতো।
প্রমোদ দেখতে পায় যে তাকে যে রুমে নিয়ে আসা হয়েছে ওই রুমের পুরোটাই জুড়ে শুধু অস্ত্র আর অস্ত্র সাজিয়ে রাখা। ঠিক ওই সময়ে প্রমোদ তার পেছনে দেখতে পায় যে বিশাল এক মনিটরে শাহদেবের পুরো বাড়ির চারপাশের সিসিটিভি ক্যামেরার ভিডিও চলছে। আর বিশাল একটি স্পেশাল ফোর্সের টিম যে শাহদেবের বাড়ির পেছনে অবস্থান করছে, এই সিনগুলো ওই সিসিটিভি ক্যামেরার মধ্যে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এদিকে বাইরে থেকে যখন স্পেশাল ফোর্সের টিম প্রমোদের কোনো সাড়া পাচ্ছিল না, তারা বুঝতে পারে যে প্রমোদ শাহদেবের